ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাকেটের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে প্রশ্নটি সলিউশন করবো সেটা হচ্ছে সোনালী এবং জনতা ব্যাংক লিমিটেডের যে পরীক্ষাটি হয়েছিল অফিসার আইটি পোস্টের বিপরীতে, সেই প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। সম্পূর্ণ প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। এটি হয়েছিল 1 ঘন্টা ব্যাপী একটা পরীক্ষা হয়েছিল, যে পরীক্ষায় মার্কস ছিল 80 মার্কের, অর্থাৎ এখানে 80টা প্রশ্ন ছিল। ডিপার্টমেন্ট থেকে 40টা প্রশ্ন ছিল এবং নন ডিপার্টমেন্ট থেকে 40টা প্রশ্ন ছিল। ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো আছে সম্পূর্ণ প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। তো যারা, আমি প্রথমেই ভিডিও শুরুতে কিছু কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা শুধুমাত্র ডিপার্টমেন্ট অংশটি দেখবেন তারা শেষের পার্টটুকু দেখবেন, অর্থাৎ 40-এর পরে থেকে দেখবেন। আর যারা নন ডিপার্টমেন্ট পার্টটুকু দেখবেন তারা হচ্ছে প্রথম অংশটি দেখবেন, অর্থাৎ আমার ভিডিওর প্রথম দিকে আমি নন ডিপার্টমেন্ট অংশটুকু রেখেছি এবং পরের দিকে আমি ডিপার্টমেন্ট অংশটুকু রেখেছি। তার মধ্যে হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত হচ্ছে যে ননের ম্যাথ ছাড়া বাকিগুলো, আর 30 থেকে 70 পর্যন্ত হচ্ছে যে ডিপার্টমেন্টের অংশ, আর লাস্টের যে 10টা প্রশ্ন সেটা হচ্ছে ম্যাথগুলো রেখেছি। সো এইভাবে আপনারা একটু টেনে দেখবেন যার যেটা দরকার আর কি। আর যাদের পুরো ভিডিওটাই দরকার, পুরো প্রশ্নটাই দরকার, যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে চাচ্ছেন যে ব্যাংকের কোশ্চেনগুলো আসলে কেমন হয়, তারা পুরো প্রশ্নটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি পরবর্তী পরীক্ষায় কাজে আসবে। সো আমরা প্রশ্ন সলিউশনে চলে যাই। আমাদের প্রথমে যে প্রশ্নটি এসেছিল সেটি দেখি। ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? ঋজু শব্দের বিপরীত শব্দ কি সৌম্য? 2 নম্বরে ছিল শুভ্র, 3 নম্বরে ছিল বক্র এবং 4 নম্বরে ছিল শান্ত। এই 4টি অপশনের মধ্যে কোনটি আসলে সঠিক উত্তর? আমরা জানি যে ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বক্র। সো দ্য রাইট অ্যান্সার ইজ বক্র। এরপরের প্রশ্নটি ছিল লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না, 1 নম্বরে ছিল সাহেব, তার 2 নম্বরে ছিল বেয়াই, এটার লিঙ্গান্তর হয় সঙ্গে, এটারও লিঙ্গান্তর হয় কবিরাজ। এই শব্দটির লিঙ্গান্তর আসলে হয় না। সো দ্য রাইট অ্যান্সার ইজ কবিরাজ। কবিরাজের কোনো লিঙ্গান্তর হয় না। এরপর প্রশ্নটি ছিল বুদ্ধিমানের বিশেষ্য পদ কোনটি? এখানে দেখেন বুদ্ধি তো হ্যাঁ, বিভিন্ন ধরনের শব্দ আছে, বুদ্ধিমত্তা এবং বিদ্যে। এই 4টি অপশনের মধ্যে বুদ্ধিমানের বিশেষ্য পদ কোনটি? বিশেষ্য পদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা হচ্ছে আমরা বুদ্ধিমানের বিশেষ্য। ওকে, যিনি বিদ্যা লাভ করিয়াছেন এক কথা কি বলে? এটাকে কৃতবিদ্যা 1 নম্বর অপশানে ছিল, 2 নম্বর অপশানে ছিল কৃতবিদ্যা। একটাতে দেখেন ঝপালা আছে, একটাতে ঝপালা প্লাস আকার আছে। সো 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে ধ সংযুক্ত আছে। সো এই 4টা অপশানের মধ্যে কোনটি সঠিক? আমরা জানি যে যিনি বিদ্যা লাভ করিয়াছেন কৃতবিদ্যা। সো দ্য রাইট আনসার ইজ কৃতবিদ্যা, যেখানে শুধুমাত্র ঝপালা আকার না, সেটা 2 নম্বর অপশানটা। তো রাইট আনসার ইজ কৃতবিদ্যা। বাংলা স্বরবর্ণের স্বরধ্বনিমূল কয়টি? স্বরধ্বনিমূল কয়টি? এটা আমরা সবাই জানার কথা। স্বরধ্বনিমূল কয়টি? 2টি, 4টি, 5টি নাকি 7টি? আমরা এটা সকলেই জানি যে স্বরধ্বনিমূল হচ্ছে 7টি। সো দ্য রাইট অ্যান্সার ইজ 7টি। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, ওই পঙ্ক্তিটি রচয়িতাকে? এই পঙ্ক্তিটি রচয়িতাকে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, নাকি জীবনানন্দ দাশ, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি কাজী নজরুল ইসলাম? আমরা জানি যে এটি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা থেকে নেওয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সো এটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তো রাইট অ্যান্সার ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ছিল যে, তারপরে প্রশ্নটি ছিল যে অদর পল্লব কোন সমাসের উদাহরণ? অদর পল্লব হচ্ছে কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, নাকি দ্বন্দ্ব সমাস? 4 নম্বর অপশানটা হবে দ্বন্দ্ব সমাস। সো এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর? অদর পল্লব এই কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। সো দ্য রাইট অ্যান্সার ইজ কর্মধারয় সমাস। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, এই শ্লোকের রচয়িতা কে? শ্লোকের রচয়িতা হচ্ছে ভর্তৃহরি স্বামী সদানন্দ। 3 নম্বর অপশানে ছিল চাণক্য পণ্ডিত এবং 4 নম্বর অপশানে ছিল স্বামী দয়ানন্দ। সো 4টি অপশানের মধ্যে চাণক্য পণ্ডিত হচ্ছে এই শ্লোকের রচয়িতা। সো দ্য রাইট অ্যান্সার ইজ চাণক্য পণ্ডিত। স্বরসংহতির উদাহরণ কোনটি? স্বরসংহতির উদাহরণ হইবে, হবে, রাত্রি, রাইত এবং দেশি, দিশি। আমরা 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছি যে রাইট অ্যান্সার হবে দেশি এবং দিশি। সো দ্য স্বরসংহতির উদাহরণ হচ্ছে দেশি এবং দেশি। সো দ্য রাইট অ্যান্সার ইজ দেশি, দিশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন সনে, মানে কত সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ে সর্বোচ্চ সম্মাননা যেটা, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবে ভূষিত হন? এটা কি 2017 সালে, 2015 সালে, 2018 সালে, নাকি 2019 সালে? এটা 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ খেতাবে ভূষিত করা হয়। তো দ্য রাইট অ্যান্সার ইজ 2019। প্রতি বছর বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয় কত তারিখে? 30 এপ্রিল 1 নম্বর অপশানে ছিল, 2 নম্বর অপশানে ছিল 30 জুন,
3 নম্বর অপশানে ছিল 31শে মে এবং 4 নম্বর অপশান ছিল 31শে জুলাই। সো দ্য রাইট আনসার ইজ 31শে মে। 31শে মেকে আমরা বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালন করে থাকি। এরপরে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধা কতজন ছিল? 570 জন, 450 জন, 307 জন এবং 203 জন। 203 জন, এখানে ভুল করবেন না, এখানে বলা হয়েছে, প্রশ্নটি ভালো করে পড়বেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারী মুক্তিযোদ্ধা, অনেকে শুধুমাত্র মুক্তিযুদ্ধ পরে রাইট আনসার অন্যটা দিয়ে দিবে। সো দ্য রাইট আনসার হবে 203 জন। নারী মুক্তিযোদ্ধা ছিল 203 জন। দোজাঙ্কা কোন দেশের ভাষা? দোজাঙ্কা হচ্ছে ভুটান, সুদান, নাকি গিনি বিসাউ। এই 4টি অপশনের মধ্যে ভুটানের দেশের ভাষার নাম হচ্ছে দোজাঙ্খা। তার যে মুদ্রা, সেই মুদ্রার নাম হচ্ছে গোল্ট্রাম। সো দ্য রাইট আনসার ইজ ভুটান। তারপরে ছিল 2020 এবং 2021 অর্থ বছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট? 47তম, 49তম, 46তম, 48তম। এটি ছিল 49তম বাজেট। ওকে, সো লিটল বাংলাদেশের অবস্থান কোথায়? লিটল বাংলাদেশের অবস্থান 1 নম্বর অপশানে ছিল লস অ্যাঞ্জেলসে, পূর্ব লন্ডনে। 3 নম্বর অপশান ছিল জাম্বুবাই বা ইয়োকোহামাতে। এই 4টে অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিটল বাংলাদেশ যেটা, সেটা ছিল হচ্ছে লস অ্যাঞ্জেলসে। সো দ্য রাইট আনসার ইজ লস অ্যাঞ্জেলস। পৃথিবীতে মানে কোন তারিখে সর্বত্র দিবারাত্রি সমান থাকে? আমরা জানি যে এটা কি হবে। 1 নম্বর অপশানে ছিল 21শে ডিসেম্বর, 2 নম্বর অপশানে ছিল 22শে মার্চ, 3 নম্বর অপশানে ছিল 23শে জুন এবং 4 নম্বর অপশানে ছিল 23শে সেপ্টেম্বর। আমরা জানি যে এটা হচ্ছে 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান। তারপরে ছিল বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? মধুমতি। 2 নম্বর অপশানে ছিল কুমার নদীর তীরে, 3 নম্বর ছিল ভৈরব এবং 4 নম্বর ছিল বাইগের। এটি ছিল বাইগের নদীর তীরে। সো দ্য রাইট আনসার ইজ বাইগের। বঙ্গবন্ধু গ্রামটি হচ্ছে বাইগের নদীর তীরে। বাংলাদেশের প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় কবে? 6 মার্চ 2020, 7 মার্চ 2020, 8 মার্চ 2020, 17 মার্চ 2020। রাইট আনসার হবে 8 মার্চ 2020। মার্চ মাসের 8 তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর হচ্ছে করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগে এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেন? মিশরি। 2 নম্বরে ছিল নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং আলাক্কা। সো দ্য রাইট আনসার হবে মিশরি। মিশরিরা চীনের বিরুদ্ধে মামলা করে। মরফোলজি সমার্থক বাংলা প্রতিশব্দ কোনটি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই 4টি অপশানের মধ্যে রাইট আনসার হচ্ছে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের ইংলিশে আমরা জানি হচ্ছে মরফোলজি। সো দ্য রাইট আনসার ইজ শব্দতত্ত্ব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়মস ইন ডোলড্রামস? ইন ডোলড্রামস শব্দের অর্থ কি? ইন ডোলড্রামস মানে হচ্ছে এটা একটা ইডিয়মস, এর অর্থ হচ্ছে যে মন মরা বা স্থির অবস্থায় থাকা। সো দ্য রাইট আনসার কী হবে দেখি। প্রথম অপশানে ছিল ব্রাইট, দ্বিতীয় অপশানে ছিল ডিস্টিংক্ট মানে হচ্ছে আমরা এই শব্দটা ইউজ করে হচ্ছে স্পষ্ট বা সুনিশ্চিত এমন কোনো কিছু বুঝাতে ডিস্টিংক্ট শব্দটা ইউজ করে থাকি। ডিলাইটেড, গ্লোমি। সো আমরা দেখতে পাচ্ছি যে ইন ডোলড্রামস মানে হচ্ছে কি মন মরা, স্থির অবস্থা। সো গ্লোমি মানে হচ্ছে কি মন মরা বা হতাশ বা নিরাশ, এরকম অর্থে আমরা গ্লোমি শব্দটা ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা ইন ডোলড্রামস মানে হচ্ছে গ্লোমি। সো দ্য রাইট আনসার ইজ গ্লোমি। The exhibited remarkable sang-froid during the crisis. তো the underline word means, এখানে underline one আছে sang-froid মানে হচ্ছে সেলফ কন্ট্রোল আছে নিজের কাছে, ধৈর্য, সেলফ কন্ট্রোল মানে ধৈর্য। সো নাম্বার 1 অপশান আছে টেম্পার, ইরিটেশন। নাম্বার 3 আছে কম্পোজার অ্যান্ড অ্যাঙ্গার। কম্পোজার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পোজার আছে, কম্পোজার মানে হচ্ছে ধৈর্য। সো দ্য রাইট আনসার ইজ কম্পোজার। This is the meaning of sang-froid and the composer are the synonyms. The next question is which word does not match with the other words? এখানে প্রথম যে শব্দটা হচ্ছে ফ্রেঞ্চ, ব্রঙ্কলি, আরিকল and the alveoli. So এই 4টি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাইট আনসার হবে আরিকল। শব্দটার উচ্চারণ হবে আরিকল। So the right answer is আরিকল। Although he never learned to read, his exceptional memory and inquiring mind eventually made him a very dash man. So although he never learned to read, একটু ভালো করে carefully পড়বেন, his exceptional memory and inquiring mind eventually made him a very dash mind. Dedicated, erudite, pragmatic and benevolent. এই শব্দগুলোর অর্থ আপনারা জানেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরুডাইট মানে কি? এরুডাইট মানে হচ্ছে অদ্ভুত, মানে সে
এখানে দেখেন এই সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করেন, এখানে আমরা যদি ইরুডাইট বসাই তাহলে কিন্তু সেন্টেন্সটার অর্থটা পরিপূর্ণ হয়। তো সেক্ষেত্রে এটার রাইট আনসার হবে ইরুডাইট। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। প্রথমে আছে 1 নম্বর অপশান একটা আছে, 2 নম্বর অপশান আর একটা আছে, 3 নম্বর অপশান আছে, 4 নম্বর একটা আছে। সো এই যে স্যাক্রিলেজিয়াস এই শব্দটা যে আছে, এই শব্দটা কি আমরা জানি যে স্যাক্রিলেজিয়াস শব্দের অর্থ হচ্ছে বিস্মিত হওয়া। সো বিস্মিত হওয়ার ক্ষেত্রে আমরা এটার আসলে রাইট স্পেলিংটা কী হবে? রাইট স্পেলিংটা হবে SACRILEGIOU, স্যাক্রিলেজিয়াস। স্যাক্রিলেজিয়াস, হ্যাঁ, এই স্যাক্রিলেজিয়াস শব্দের অর্থ হচ্ছে কি? স্যাক্রিলেজিয়াস শব্দের অর্থ হচ্ছে বিস্মিত। সে এ পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং লিটল, মানে যে কম কথা বলে ইজ কল্ড, আমরা সেটাকে কি বলি? টেসিট্রান, সার্ভাইল, আনইকুইভোকাল অ্যান্ড সিনেপটিক। সো টেসিট্রান শব্দের অর্থ হচ্ছে, টেসিটাম শব্দের অর্থ হচ্ছে স্পর্শকাতর, যে কম কথা বলে তাকেই আমরা টেসিটাম বলে থাকি। সো দ্য রাইট আনসার ইজ টেসিটাম। সিনোনিম অফ দ্য এক্সোনারেট। এক্সোনারেটের সিনোনিমটা কি? সো এক্সোনারেন্টের সিনোনিম হচ্ছে, মানে এক্সোনারেন্ট আর এক্সোনারেন্ট শব্দের অর্থটা কি? মুক্তিদান করা, ক্ষমা করা, এইরকম অর্থে আমরা এক্সোনারেট শব্দটা ব্যবহার করে থাকি। এখানে দেখেন নাম্বার অফ অপশানও আছে, কনজিউম, অ্যাবজলভ। অ্যাবজলভ মানে হচ্ছে মুক্তিদান করা, মিটিগেট, এনকেজ। সো আমরা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার অপশানে অ্যাবজলভ আছে। সো এক্সোনারেট অ্যান্ড অ্যাবজলভ আর দ্য সিনোনিমস। সো দ্য রাইট আনসার ইজ অ্যাবজলভ। বিলিফাই। বিলিফাইয়ের বিপরীত কী হবে? কমেন্ট, ফ্রে, অ্যাডমনিশন, ওরশিপ। এর বিলিফাইয়ের বিপরীত হচ্ছে কমেন্ট। সো হুইচ অফ দ্য ফলোইং, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান অড টু দ্য আদার, অর্থাৎ এখানে 4টা শব্দ দেওয়া আছে, এর মধ্যে কোনটি আলাদা? জই, ফেলি অ্যান্ড ক্যালফ, এগুলো সবগুলোই দেখেন জই শব্দের অর্থ কী? আমরা প্রথমে যদি দেখি যে জই, জই মানে হচ্ছে কি? এই শব্দটা হচ্ছে ক্যাঙ্গারুর বাচ্চাকে আমরা জই বলে থাকি। তারপর হচ্ছে ফিলি। ফিলি মানে হচ্ছে যে মানে শিশু ঘটকি, অর্থাৎ দেখেন সবগুলোই বাচ্চা। ফিলি মানে হচ্ছে শিশু ঘটকি। তারপরে জই মানে হচ্ছে যে ক্যাঙ্গারুর বাচ্চাকে আমরা জই বলে থাকি। ক্যালফ মানে হচ্ছে বাছুরকে আমরা বলি। তো মানে সবগুলো এই 3টাই কিন্তু সেম। আর ভিক্সেন মানে হচ্ছে কি? স্ত্রী যে শিয়াল আছে, সেই পাতি শিয়াল আছে, সেগুলোকে আমরা ভিক্সেন বলে থাকি, সেটা হচ্ছে ভিক্সেন। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ভিক্সেনটা আলাদা। সো দ্য রাইট আনসার ইজ ভিক্সেন। হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল হার্ট অফ ডার্কনেস? এটা হচ্ছে রাল্ফ এলিসন, আর্নেস্ট হেমিংওয়ে, জোসেফ কনরাড অ্যান্ড পিটার ক্যারি। সো দ্য রাইট আনসার হবে জোসেফ কনরাড। এটি ছিল জোসেফ কনরাডের একটা। হুইচ ওয়ান ইজ নট ইউনারি অপারেশন ইন রিলেশনাল অ্যালজেব্রা? রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে কোনটি ইউনারি অপারেশন নয়? আসলে সিলেক্ট, প্রজেক্ট, ইউনিয়ন এবং রিনেম, এই 4টে অপশনের মধ্যে দেখেন সিলেক্ট, প্রজেক্ট, রিনেম এবং ইউনিয়ন। ইউনিয়নের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করেন, ইউনিয়ন যখন আমরা করব তখন কিন্তু দুটো ইয়া লাগবে। ইউনারি অপারেশন মানে কি? ইউনারি অপারেশন মানে হচ্ছে যে যেখানে একটা মাত্র অপারেন্ট থাকে, ঠিক আছে? একটা মাত্র যদি অপারেন্ট থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইউনারি অপারেশন। আর যদি 2টো অপারেন্ট থাকে সেটি হচ্ছে যে মানে 2টো অপারেন্ডের মধ্যে যদি কোনো অপারেশন সম্পন্ন হয় কোনো অপারেটরের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা বাইনারি অপারেশন। আর যদি একটা অপারেশন, যেমন হচ্ছে যে আমরা ইনফিক্স পোস্টফিক্স করি একটা অপারেটর দিয়ে, পোস্ট ইনক্রিমেন্ট, ফ্রি ইনক্রিমেন্ট, এগুলো হচ্ছে ইউনারি অপারেশন বা ইউনারি অপারেটর বলি। ওই প্লাস প্লাস বা মাইনাস মাইনাস এগুলোকে আমরা বলেছি ইউনারি অপারেটর। আবার শুধুমাত্র প্লাস অথবা মাইনাস, সেটা কিন্তু 2টা অপারেন্ট লাগবে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে বাইনারি অপারেটর। সো এই যে অপারেশনটা, সেই বাইনারি অপারেটরের মাধ্যমে যে অপারেশনটা হচ্ছে সেটা হচ্ছে বাইনারি অপারেশন। সেখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন করতে গেলে কিন্তু আমার 2টো অপারেন্ট লাগবে। সো সেক্ষেত্রে আমার বলতে হচ্ছে যে ইউনিয়নটা হচ্ছে আমার কি? বাইনারি অপারেশন করতে হবে। সো এর জন্য আমরা এখানে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ নট ইউনারি অপারেশন। তাহলে ইউনারি অপারেশন না কোনটা? সেটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে বাইনারি অপারেশন। সো দ্য রাইট আনসার ইজ ইউনিয়ন। হুইচ ওয়ান ইজ অ্যান এন্টিটি? এন্টিটি, রোল নাম্বার, স্টুডেন্ট, পাসপোর্ট নাম্বার অ্যান্ড দ্য ডিপার্টমেন্ট আইডি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে রোল নাম্বার, পাসপোর্ট নাম্বার, ডিপার্টমেন্ট আইডি, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এখানে শুধুমাত্র এন্টিটি হচ্ছে যে স্টুডেন্ট, ঠিক আছে? তো এই স্টুডেন্টের যেমন একটা অ্যাট্রিবিউট হচ্ছে রোল নাম্বার হতে পারে, স্টুডেন্টের একটা অ্যাট্রিবিউট হতে পারে ডিপার্টমেন্ট আইডি, হ্যাঁ, তার পাসপোর্ট আইডি। সো এইগুলো হচ্ছে যে কি একটা স্টুডেন্টের অ্যাট্রিবিউট, আর স্টুডেন্টটা হচ্ছে এখানে এন্টিটি। তো রাইট আনসার ইজ স্টুডেন্ট।
হুইচ ওয়ান ইজ নট পার্ট অফ লার্নিং ফেজ অফ মেশিন লার্নিং, মেশিন লার্নিংয়ের কোনটি লার্নিং ফেজের অংশ নয় এখানে? কালেকশন ডাটা, ট্রেনিং ডাটা, অ্যালগোরিদম অ্যান্ড মডেল। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন মেশিন লার্নিংয়ের বিভিন্ন যে ফেজগুলো আছে সেই ফেজগুলোতে দেখি যে আমরা ডাটা কালেকশন করি, তারপরে মডেল বিল্ড আপ করি, দেন ট্রেন আপ করি। সো এখানকার মধ্যে কিন্তু অ্যালগোরিদম পার্টটা নেই। সো দ্য রাইট আনসার হবে অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম। তারপরে ছিল মার্কেট বাস্কেট অ্যানালাইসিস ইজ এ পার্ট অফ, এটা আসলে কি? ক্লাসিফিকেশন, রিগ্রেশন, ক্লাস্টারিং অ্যান্ড অ্যাসোসিয়েশন। ইটস এ ভেরি পপুলার, এটা অনেক জনপ্রিয়, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। সো দ্য রাইট আনসার ইজ অ্যাসোসিয়েশন। হুইচ ওয়ান ইজ দ্য সেভেন্থ জেনারেশন ইন্টেল প্রসেসর? এখানে দেখেন প্রথমে একটা মডেল, ইন্টেলের একটা প্রসেসরের মডেল দেওয়া আছে, দ্বিতীয়তে একটা মডেল দেওয়া আছে, 3 নম্বরে একটা মডেল দেওয়া আছে, 4 নম্বরে একটা মডেল দেওয়া আছে। এই 4টা মডেল থেকে আপনাকে বলতে হবে, মডেলের নাম্বার দেখে আপনাকে বলতে হবে এটা কত জেনারেশনের। সো আমরা জানি যে মডেলের এখানে এমন, আমরা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি আমি, যারা জানেন তাদের ক্ষেত্রে না। এই মডেল নাম্বারে কিন্তু আপনার জেনারেশন ছাড়াও আরও অনেক ইনফরমেশন লেখা থাকে, সেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। সো আমি আজকে এটা একটু ক্লিয়ার করব যে এখানে কিভাবে আপনি দেখবেন। দেখেন এখানে মডেলে কোর আইটিএম i7 9850HL, এখানে অবশ্যই কিছু না কিছু তো মিনিং আছে। তো সেটা কি হবে, আমরা এর রাইট আনসারটা কি হবে সেটা একটু দেখি আগে। এটা রাইট আনসারটা হবে ইন্টেল কোর আইটিএম i5 7200। ওকে, সো এখানে যে এই যে i5 হাইফেনের পরে প্রথম যে নাম্বারটা থাকবে সেটাই হচ্ছে আসলে আপনার জেনারেশন নির্দেশ করে। সো এখানে যেহেতু 7 আছে, সো এটা হবে 7 জেনারেশনের, এটা হচ্ছে রাইট আনসার। এটা হচ্ছে কীভাবে আমরা দেখি একটু, ইন্টেল কি বলছে দেখি। ইন্টেল কোর দেখেন এটা নিয়ে প্রথমে যে নামটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডের নাম, এরপরে কোর i7 ব্র্যান্ড মডিফায়ার, এখানে আমরা ওই মডিফায়ার হিসেবে এই নাম্বারটা দেওয়া হয়ে থাকে। এরপরে দেখেন প্রথম যে হাইফেনের পরে প্রথম যে নাম্বারটা 6700 আছে, 6920 আছে, এখানে দেখেন প্রথম যে নাম্বারটা আছে সেটা হচ্ছে জেনারেশন ইন্ডিকেটর। এখানে 6টা হচ্ছে, তার মানে হচ্ছে 6 জেনারেশনের কম্পিউটার, এটা প্রসেসর এটা। আবার এটা হচ্ছে দেখেন জেনারেশন ইন্ডিকেটর, এটাও হচ্ছে 6 জেনারেশনের একটা। সো আমাদের যে অপশনটা ছিল সেখানে কিন্তু 7200 ছিল, তো 7 ছিল প্রথমে, এই জন্য আমরা সেটাকে বলছি 7 জেনারেশনের কম্পিউটার। দেন দেখেন লাস্টের যে অংশটা আছে 700, এটা হচ্ছে এসকিউ নাম্বার ডিজিট, এটা হচ্ছে এসকিউ নাম্বার ডিজিট। এরপর আপনার সিঙ্গেল একটা লেটার থাকতে পারে, ডাবল লেটার থাকতে পারে, এগুলো ডিপেন্ড, এগুলো হচ্ছে প্রোডাক্ট লাইন সাফিক্স থাকতে পারে। আর যদি 2টা ডিজিটে থাকে তাহলে প্রথমটা থাকবে হচ্ছে লেটার সাফিক্স আর প্রোডাক্ট লাইন সাফিক্স, এটা হচ্ছে তাদের একটা নাম্বার। সো আপনি এখান থেকে কিন্তু জেনারেশন নাম্বারটা আপনি বলে দিতে পারবেন। সো সেই অনুযায়ী দেখেন এই নাম্বারটা যেহেতু প্রথমে 7 আছে, সেইভাবে এটার জেনারেশন হচ্ছে 7 জেনারেশন। এভাবে যদি প্রথমে যদি 9 থাকে তার মানে আপনি বুঝবেন যে এটা 9 জেনারেশনের কম্পিউটার, যদি 10 থাকে তার মানে আপনি বুঝবেন যে এটা 10 জেনারেশনের কম্পিউটার। সো আশা করছি এরপর আর কখনো ভুল হবে না। এর পরের প্রশ্নটি ছিল হুইচ ওয়ান ইজ নট কন্টেন্ট ইন MICR কোড? MICR কোডকে কোনটা থাকে না? অ্যাকাউন্ট নাম্বার, চেক নাম্বার, ব্যাঙ্ক কোড অ্যান্ড কান্ট্রি কোড। অ্যাকাউন্ট নাম্বারে MICR এর কোড থাকে, চেক নাম্বারে থাকে এবং ব্যাঙ্ক কোডেও থাকে। শুধুমাত্র কান্ট্রি কোডের ক্ষেত্রে আমার MICR এর কোড থাকে না। সো দ্য রাইট আনসার হবে কান্ট্রি কোড। সো আপনার যদি একটু খেয়াল করেন MICR, এখানে আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি। MICR এনকোডিং কল দ্য MICR লাইন, ইট ইজ অ্যান বটম অফ চেক অ্যান্ড আদার ভাউচার, মানে আমাদের চেক বা আদার অন্য যে ভাউচারগুলো আছে এগুলোর বটমে থাকে। এগুলো কোথায় কোথায় থাকে এখানে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা সময় থাকলে এটা পড়ে নেবেন। সো এটা কোথায় কোথায় থাকে? অ্যাকাউন্ট নাম্বারে থাকে, চেক নাম্বারে থাকে, কান্ট্রি কোডে থাকে না, ব্যাঙ্ক কোডে থাকে। ওকে, এখানে ব্যবহার করা হয় আসলে। হুইচ ওয়ান ইজ ট্রু ফর র্যাপিড? র্যাপিডের ফুল মিনিংটা কি? রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। সো এটাতে আমরা কি ব্যবহার করে থাকি, মানে এটার ক্ষেত্রে কোনটা সত্য? ইউজ ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল, লেজার ভিম, অপটিক্যাল সিগন্যাল অ্যান্ড ইউজেস ইনফ্রারেড। এই 4টা অপশনের মধ্যে কোনটা? এটা রাইট আনসার হবে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। র্যাপিড জিনিসটা কি? এটা হচ্ছে ক্রেডিট কার্ডের মতো আসলে একটা পাতলা এবং ছোট একটি ইলেকট্রিক ডিভাইস, এটা যেটা আসলে যেখানে আসলে খুব ছোট একটা চিপ থাকে, একটি কয়েল থাকে এবং একটা অ্যান্টেনা থাকে। এই চিপটাতে সাধারণত আপনি 2000 বাইটের তথ্য আপনি ধারণ করতে পারবেন এই র্যাপিড থেকে। তো এর ফুল মিনিংটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এটা হচ্ছে যে এটা আপনার ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল ইউজ করে আসলে। সো দ্য রাইট আনসার হবে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। এরপরের প্রশ্নটি ছিল হুইচ ফ্যাক্টর ইজ নট এফেক্টিং দ্য প্রসেসিং স্পিড অফ এ কম্পিউটার সিস্টেম? কোন ফ্যাক্টরটা আসলে আপনার প্রসেসিং স্পিডকে এফেক্ট করে না সেটা জানতে চাইছে। ক্যাশ মেমোরি, ক্লক স্পিড,
মনিটর র্যাম। সো এখানে আপনি সহজে একবারে এইটার মতো সহজ কোশ্চেন আর হতে পারেন। এটা হচ্ছে মনিটর আপনার এফেক্ট করবেন আপনার প্রসেসিংয়ের স্পিডের উপরে। হুইচ ওয়ান ইজ দ্য পার্ট অফ সফটওয়্যার ভালনারেবিলিটি? সফটওয়্যার ভালনারেবিলিটির পার্ট কোনটা? ল্যাক অফ ইউজার নলেজ, হিডেন বাগস, রেডিয়েশন অফ ট্রান্সমিশন লাইন অ্যান্ড দ্য পাসিং ইন্টারনাল ইনফরমেশন বা এমপ্লয়ি। এটার আপনার যদি সফটওয়্যারে যদি হিডেন বাগস থাকে তাহলে এটি অবশ্যই ভালনারেবল হবে, অর্থাৎ এটিকে আপনি সহজে হ্যাক করতে পারবেন, সহজে আপনার এটাকে নষ্ট করে দিতে পারবেন যদি আপনার বাগ থেকে যায় আপনার সফটওয়্যারে। সো এটি রাইট আনসার হবে হিডেন বাগস। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ডাজ নট নিড এনি ট্রান্সলেশন? কোন ল্যাঙ্গুয়েজ আসলে ট্রান্সলেশনের দরকার নেই? মেশিন ল্যাঙ্গুয়েজ, 4GL 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ আসলে বোঝা যাচ্ছে, 3GL 3rd জেনারেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা সকলে জানি যে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একবারে লো লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমার কোনো ট্রান্সলেশনের দরকার হয়, অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসেম্বলারের দরকার হয়, অন্যগুলোর ক্ষেত্রে অবশ্যই ট্রান্সলেটরের দরকার হয়, শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো ট্রান্সলেটরের দরকার হয়। তো দ্য রাইট আনসার ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। Which type of following error is generated when the program is being executed? Syntax error, symmetric error, runtime error and the linker error. আমরা জানি যে যেহেতু প্রোগ্রাম যখন এক্সিকিউশনে থাকে তখন এটা আসলে রানটাইম এরর, রানটাইমে অবশ্যই রানটাইম এররগুলো আসে। সো দ্য রাইট আনসার ইজ রানটাইম এরর। হাউ মেনি বিট অ্যাড্রেস অফ আইপি ভার্সন 6? আইপি ভার্সন 6 এর বিট সংখ্যা কত? এটা হচ্ছে 128 বিট। ক্লাস সি আইপি অ্যাড্রেস ইজ ফর হাউ মেনি বিটস নেটওয়ার্ক? কতগুলো বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য থাকে? ক্লাস সি এর নেটওয়ার্কের জন্য থাকে আমরা কতগুলো জানি? 24টি। সো দ্য রাইট আনসার হবে 24টি। হুইচ ওয়ান ইজ দ্য মডিফায়ার কি অফ দ্য কিবোর্ড? এখানে শিফট, ব্যাক স্পেস, স্ক্যাপ অ্যান্ড F4, এটা হচ্ছে শিফট কিকে আমরা মডিফায়ার কি বলে থাকি। হুইচ ইজ দ্য বুট স্ট্র্যাপিং প্রোগ্রাম স্টোর? কোথায় থাকে? এটা একটা পার্মানেন্ট মেমোরিতে স্টোর থাকে। এটা আসলে কি হবে? তাহলে রোম হবে, হার্ড ডিস্ক, সিডি অ্যান্ড র্যাম, এর মধ্যে হচ্ছে র্যাম। এটাকে পার্মানেন্টলি যেহেতু জমা থাকে এই জন্য হবে রিড অনলি মেমোরি, রোমে হবে, ঠিক আছে। সেটি যেহেতু পার্মানেন্টলি জমা থাকে এই জন্য এটা হবে কোথায়? রোমে। সো দ্য রাইট আনসার ইজ রোম। হুইচ অপারেশন ডাজ F1 কি পারফর্ম ফর অল টাইপস অফ অ্যাপ্লিকেশন? সো উইন্ডোজ শাটডাউন, ফাইল ওপেন, হেল্প অ্যান্ড সেভ। সো F1 কিটা আমরা হেল্পের জন্য ব্যবহার করে থাকি। সো দ্য রাইট আনসার ইজ হেল্প। হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রথম হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? সি, কোবল, ফরটান এবং সি প্লাস প্লাস। এই চারটে অপশনের মধ্যে প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটান। হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট সার্চ ইঞ্জিন? কোনটা প্রথম সার্চ ইঞ্জিন কোনটা? গুগল কি প্রথমে এসেছিল? মোটেও না, গুগল না। আর্কিভ, তারপরে হচ্ছে ছিল আলতাভিস্তা অ্যান্ড ওয়েস। এই চারটি অপশনের মধ্যে কোনটি আসলে প্রথম সার্চ ইঞ্জিন? এটা হচ্ছে আর্কিভ হচ্ছে প্রথম সার্চ ইঞ্জিন। এটি সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে 1990 সালের দিকে অ্যালান অ্যামট্র্যাক নামের একজন ব্যক্তি, তিনি যখন স্টুডেন্ট ছিলেন ম্যাকগিল ইউনিভার্সিটি ইন মন্ট্রিয়ালে একটা ম্যাকগিল ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করতেন, তখন উনি 1990 সালের দিকের ঘটনা। এটি 1990 সালের দিকে তিনি এটি উদ্ভাবন করেন। এটি আসলে নাম হচ্ছে আর্কাইভের সংক্ষিপ্ত থেকে ARCHIVE, এইখান থেকে আপনার সংক্ষিপ্ত হচ্ছে আর্কিক। সো এটি হচ্ছে প্রথম সার্চ ইঞ্জিন। সো ইন কম্পিউটার হোয়াইজ ফায়ারওয়াল ইউজ ফর? সো ফায়ারওয়াল দিয়ে আমরা কী করে থাকি? আমরা প্যাকেট ফিল্টারিংয়ের কাজ করে থাকি। হ্যাঁ, আমরা নেটওয়ার্কের ট্রাফিকগুলো ফিল্টার করার জন্য আমরা এই কাজ করে থাকি। তো সিকিউরিং দ্য কম্পিউটার ডাটা ট্রান্সমিশন, অথেন্টিকেশন অ্যান্ড মনিটরিং। সো আমরা এটা করে থাকি আসলে কি, আমার নেটওয়ার্কে যাতে কোনো খারাপ কিছু না ঢুকতে পারে, আমার নেটওয়ার্কটা যাতে ব্রিচ করতে না পারে, সেই জন্য আমরা আসলে এটা ইউজ করে থাকি। তো বোঝা যাচ্ছে যে সিকিউরিং দ্য কম্পিউটার আসলে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আমার কি, সিকিউরিং দ্য কম্পিউটার। তো রাইট অ্যান্সার ইজ হবে সিকিউরিং দ্য কম্পিউটার। সো হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড এক্সটেন্সিভলি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা কোনটি সবচেয়ে বেশি করি? এটা হচ্ছে এক নম্বরে ছিল সি, জাভা, J2EE অ্যান্ড প্রোলগ। আমরা জানি যে দ্য রাইট অ্যান্সার ইজ প্রোলগ। প্রোলগকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে ব্যবহার করে থাকি। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন ওয়াইসাই মডেলে কয়টা লেয়ার আছে? ওয়াইসাই মডেলে 8টা, 4টা, 9টা, 7টা। আমরা জানি যে এটা হচ্ছে 7টা লেয়ার নিয়ে গঠিত। ওয়াইসাই লেয়ার ওপেন সিস্টেম ইন্টারকানেকশন এটা 7টা লেয়ার নিয়ে গঠিত। হুইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট 64-বিট অপারেটিং সিস্টেম? প্রথম 64-বিটের অপারেটিং সিস্টেম কে নিয়ে আসে? উইন্ডোজ ভিস্তা, ম্যাক,
লিনাক্স এবং উইন্ডোজ এক্সপি। এটা রাইট অ্যান্সার হবে লিনাক্স। লিনাক্স প্রথমে নিয়ে আসে 64 বিটের অপারেটিং সিস্টেম। এটি একটু যাদের কনফিউশন আছে তাদের জন্য এই পরের অংশটুকু রাখলাম, এটা আপনারা একটু পড়ে নেবেন যে কীভাবে 1964 বিটের যে টাইমলাইনটা, এই টাইমলাইনটা আমি দিয়ে দিচ্ছি। 1985-এর দিকে কারা আসছে, 1993 and 30-এর দিকে কারা আসছে, 1994-এর দিকে কারা আসছে, 95-এর দিকে, 96, 98, 2000, 2001 and 2001-এ মাইক্রোসফটে আবার নিয়ে আসছে এক্সপিটা। সো এইভাবে আপনার পুরো টাইমলাইনটা একটু দেখবেন, তাহলে আশা করছি ক্লিয়ার হবে। প্রশ্ন ছিল, ইন কম্পিউটার সিস্টেম হোয়াট ইজ ট্রোজান হর্স? ট্রোজান হর্স কি? ভাইরাস, ম্যালওয়্যার, ওয়ার্ম অ্যান্ড স্পাইওয়্যার। সো এটার মধ্যে রাইট আনসার হবে স্পাইওয়্যার। সো দের ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন ভাইরাস, ম্যালওয়্যার, ওয়ার্ম অ্যান্ড স্পাইওয়্যার। সো এইগুলোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। আপনারা ভাবতে পারেন ট্রোজান হর্স ইজ এ ভাইরাস, not only a virus, it is a spyware. So the right answer is spyware. Which one of the following protocol is used for receiving email? আমরা ইমেল সেন্ড করার জন্য একটা প্রোটোকল ব্যবহার করে থাকি, ইমেল রিসিভ করার জন্য আমরা ইমেল সেন্ড করার জন্য SMTP ব্যবহার করে থাকি, আর POP3 ব্যবহার করে থাকি আমরা ইমেলকে রিসিভ করার জন্য। সেন্ড করার জন্য SMTP এবং রিসিভ করার জন্য POP3। তো রাইট আনসার হবে POP3। In a computer folder opening is denied by which of the following name? can, com, make and make। সেই চারটি অপশনের মধ্যে রাইট আনসার হবে মেক। আমরা মেক, এটাকে আমরা যে ফোল্ডার ডিনাইড এটাকে আমরা মেক বলে থাকি, কারণ এটা মেক পারমিশন করার জন্য, তো পারমিশন দেওয়ার জন্য যেটা এটা করে থাকি, জন্য এটাকে বলা হচ্ছে মেক। সো দ্য রাইট আনসার ইজ মেক। দ্য নিউয়েস্ট ভার্সন অফ HTML5 ইজ, এই চারটি অপশনের মধ্যে কোনটি HTML এর নিউ ভার্সন? সো নিউয়েস্ট ভার্সন হচ্ছে HTML5। Programmer begin roughly count the logic they will use in the dash stage of software element। কোন স্টেজে আসলে এটা করে থাকে? কাট দ্য লজিক। ডিজাইন পেজে করে থাকে, ডেভেলপমেন্ট পেজে করে থাকে, ইমপ্লিমেন্টেশন না টেস্টিং পেজে করে থাকে? এটা আসলে ডিজাইন পেজে করে থাকে। সো এ ড্যাশ ট্রান্সলেট ফাইল অফ প্রোগ্রাম সোর্স ইনটু মেশিন কোড। সোর্স কোডকে মেশিন কোডে কে আসলে কনভার্সন করে? ক্লাস্টার, ডেটাগ্রাম, ডিকোডিং এন্ড কম্পাইলার। আমরা জানি যে এটা কম্পাইলার করে থাকে, সোর্স কোড থেকে মেশিন কোডে কনভার্ট করে। দ্য ভাইরাস দ্যাট টেক আপস রেসিডেন্ট ইন দ্য কম্পিউটার্স মেমোরি অ্যান্ড দ্য মেকিং হার্ড টু ডিটেক্ট ইজ কল্ড। এটা আমরা কি বলে থাকি? ক্লাস্টার ভাইরাস, সেলফ এনক্রিপশন ভাইরাস, স্টেলথ ভাইরাস, মাইক্রো ভাইরাস। রাইট আনসার ইজ স্টেলথ ভাইরাস। অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স ইউজার টু ফলো সার্টেন রুলস অফ, কি ফলো? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে আমরা কি ফলো করে থাকি? স্টাইল, সিনট্যাক্স, গ্রামার অর প্রসিডিউরস। আমরা এখানে আসলে সিনট্যাক্স ফলো করে থাকি। সো সিনট্যাক্স, রাইট আনসার ইজ সিনট্যাক্স। The process of making object code from one system work on another type of system is called porting, designing, developing and coding. It's a porting. The study of the way people work with the tool is called debugging, programming, ergonomics and the kinetics. The study of the way people work with tool is called ergonomics. The right answer is ergonomics. The job of dash is to translate the array of dot into text. ডট কে টেক্সট কে ট্রান্সলেট করে কে? MICR করে, BGA করে, OMR করে না, OCR করে? এটা OCR করে, অপটিক্যাল ক্যারেক্টার রিডার করে থাকে এটা। এই বারকোড রিডার কি ইমিটস করে? সাউন্ড ইমিট করে, লাইট ইমিট করে, বিপস ইমিট করে নাকি স্মেল ইমিট করে? এটা আসলে লাইট ইমিট করে থাকে। বারকোড রিডার আসলে লাইট ইমিট করে সেটা রিড করে। সো ইন এ প্লাজমা ডিসপ্লে গ্যাস ইজ ইলেকট্রিফাইড বাই গ্রিড অফ ড্যাশ ইলেকট্রনিক্স, ফসফোর্স, ইলেকট্রন অ্যান্ড ইলেকট্রোডস। এটা হচ্ছে ফসফোর্স। দ্য রাইট আনসার ইজ ফসফোর্স। অবজেক্ট কোড ইজ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ ফাইল দ্যাট টেলস দ্য CPU হোয়াট টু ডু। অবজেক্ট কোডটা হচ্ছে আসলে কিসের? প্রোগ্রামিং, বাইনারির, মেশিনের না নেট্রালে? এটি আসলে মেশিনের। ওকে, অবজেক্ট কোডটা হচ্ছে মেশিনের। ড্যাশ ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট দ্যাট লুক লাইক প্রোগ্রামিং কোড। কোনটা আসলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট, মানে ন্যাচারাল এটা কিন্তু প্রোগ্রামিং কোডের মতো দেখায়? এটা আসলে কি সোর্স কোড, অবজেক্ট কোড, সুডো কোড নাকি সুডো কোড IFO চার্ট? এটা হচ্ছে আসলে সুডো কোডটা মানে লুকস লাইক প্রোগ্রামিং কোড। হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্ট কনফিগারেশন ইনফরমেশন অফ এ উইন্ডো? কনফিগারেশন ইনফরমেশনগুলো কোন ফাইলে থাকে? এক্সে ফাইলে থাকে, মোটেও না। অ্যানাল ফাইলে থাকে, DLL ফাইলে থাকে নাকি GSM ফাইলে থাকে? এটা আসলে DLL ফাইলে থাকে। তারপর হচ্ছে ফ্ল্যাট ফাইল ডাটাবেস আর মোস্ট ইউজফুল ফর ড্যাশ
লার্জ স্কেল ইউজার ব্যাংকিং, হ্যাঁ, স্মল গ্রুপ সিচুয়েশন অ্যান্ড চেন স্টোরস, এটি আসলে স্মল গ্রুপ সিচুয়েশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে প্রশ্নটি ছিল ইন এ স্প্রেডশিট ড্যাশ ক্যান হেল্প ইউ টু মেক সেন্স অফ ওয়ার্কশিট কন্টেন্ট, ভ্যালু, লেভেল, ফর্মাল অ্যান্ড ম্যাক্রোস, এটা হচ্ছে লেভেলস। সো দ্য রাইট অ্যান্সার ইজ লেভেলস। এখন হচ্ছে যে আমাদের সর্বশেষ অংশটি হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। এটি আসলে আমি ইন শর্টে বলার চেষ্টা করব। দুইটি সংখ্যার গুণফল 120 এবং তাদের বর্গের যোগফল 289, সংখ্যা দুটির যোগফল কত? আমরা জানি যে এখানে বলা হচ্ছে যে আমরা প্রশ্ন থেকে বলতে দুইটি সংখ্যার গুণফল, তার মানে একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি, আরেকটা সংখ্যা যদি ওয়াই ধরি, তাহলে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 120। আর বলা আছে যে তাদের বর্গের যোগফল, তাহলে এক্স এর বর্গ হচ্ছে একটা সংখ্যা আমরা ধরেছিলাম এক্স, তাহলে এক্স এর বর্গ আর ওয়াই এর বর্গ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 289। এখন আমরা যদি একটু একটা সূত্র অবলম্বন করে আমি এখানে একভাবে করছি যে আমি এই যে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েছি, এটার সাথে আমি 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করেছি, কারণ আমি ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার এটা মিলানোর জন্য আমি এখানে 2 দিয়ে গুণ করেছি। সো আপনারা চাইলে কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র লিখিয়ে কিন্তু ওইটা বের করতে পারেন, হ্যাঁ, ওটা কোনো সমস্যা না। সো আমি 1 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করেছি প্লাস 2 নম্বর সমীকরণ। সো দেখেন তাহলে কি হয়, 1 নম্বর সমীকরণের সাথে যদি 2 গুণ করি তাহলে 2xy আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা কার সূত্র? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 529, অর্থাৎ 120 আর এই যে 2 গুণ করে তারপরে একযোগগুলো হয় 529। তাহলে এখন এক্স প্লাস ওয়াই এই স্কোয়ারটা যদি এই পাশে পাঠাই দিই তাহলে এটা রুট হয়ে যায়, তাহলে 529 এর রুট হচ্ছে 23, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 23। তাহলে সংখ্যা দুই যোগফল যা হয়েছে আমাদের কাছে, তাহলে আনসার হবে, রাইট আনসার ইজ 529 এর রুট করলে যেটা হয় 23, তো রাইট আনসার হবে 23। ওকে, সো এখানে অপশানগুলোর মধ্যে দেখেন, অপশানগুলোর মধ্যে কিন্তু নাই। যদি বলা হয়তো যে সংখ্যাদ্বয়ের যোগফলের বর্গ কত, সেক্ষেত্রে হচ্ছে যে 529 হইতো আর কি। সো একটি পেন ড্রাইভ বিক্রয়ে দোকানদার 5% ডিসকাউন্ট দেয়। যদি সে 7% ডিসকাউন্ট দিত সেক্ষেত্রে তার 15 টাকা কম লাভ হতো। পেন ড্রাইভটির তালিকা মূল্য অর্থাৎ লিখিত মূল্য কত ছিল, হ্যাঁ, মূল মূল্যটা কত ছিল আসলে। তো আমরা দেখতে পাচ্ছি যে সে যদি 5% যেটা দিছে পরে 7% যদি দিত তাহলে 15 টাকা সে কম লাভ হইতো আর কি। সো আসলে ডিফারেন্সটা কত তাদের সেটা একটু যদি বের করতে পারি তাহলে আমাদের আসলে পেন ড্রাইভটির মূল্যটা কত সেটা আমরা বের করতে পারবো। তো আমরা এখানে ধরলাম যে পেন ড্রাইভের তালিকা মূল্য, অর্থাৎ আমরা যেটি বের করতে বলছি আমরা তালিকা মূল্য ধরলাম হচ্ছে ক টাকা। তাহলে 5% ডিসকাউন্টের যদি হয় তাহলে 5% ডিসকাউন্টে তার তালিকা মূল্য কত হবে? 95। যেহেতু ডিসকাউন্ট দেওয়ার পর আমার তালিকা মূল্য হচ্ছে কত? 95 এ বিক্রয়। সো 7% ডিসকাউন্ট মানে তালিকা মূল্যের 93% বিক্রয়। হ্যাঁ, তালিকা মূল্য যেটা ছিল তার 93% বিক্রি করতে, অর্থাৎ তালিকা মূল্য যদি 100 টাকা থাকে তাহলে 93 টাকা সে বিক্রি করছে। তাহলে প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক এর 95% এবং ক এর 93% তাদের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে আসলে কত টাকা? 15 টাকা। যেহেতু 5% ডিসকাউন্টে যে টাকায় বিক্রি করতো 7% বিক্রি করলে তার 15 টাকা কম হতো, তাহলে দুইটা ডিফারেন্স অবশ্যই সে 15 টাকা। তাহলে প্রশ্নের মধ্যে আমরা এটা লিখলাম, লেখার পরে দেখেন এই 95 আর 93 তার মধ্যে আসলে তফাৎটা কত? 2%-এর তফাৎ। এই 2% মানেই তো আসলে 15 টাকা। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাই? 750 টাকা। এই 750 টাকা হচ্ছে রাইট আনসার। সো দ্য রাইট আনসার ইজ 750। তারপরে বলা হচ্ছে যে 300 মিলিলিটারের মিশ্রণে 12% লবণ আছে। হ্যাঁ, এটা লবণ এবং পানির একটা মিশ্রণ ধরেন, ওইখানে হচ্ছে 300 মিলিলিটার আছে টোটাল, তার মধ্যে 12% লবণ। তো মানে হচ্ছে 100 মিলিলিটার যদি থাকে তার মধ্যে 12 মিলিলিটার হচ্ছে লবণ আছে। যদি এর সাথে 200 মিলিলিটার পানি মেশানো হয় নতুন মিশ্রণের লবণের পরিমাণ কত শতাংশ? সো 300 মিলিলিটার লবণ আছে, আমরা লবণটা বের করতে পারবো যে 300 এর 12% কত? আসলে 36 মিলিলিটার। তার মানে লবণের পরিমাণ হচ্ছে 36 মিলিলিটার 300 মিলিলিটারের মধ্যে, বাদ বাকিটা হচ্ছে পানি। এখন বলা হচ্ছে যে ওই যে যদি এর সাথে 200 মিলিলিটার পানি মিশ্রণ করা হয় তাহলে 300 মিলিলিটারের সাথে আমরা যদি 200 মিলিলিটার পানি যোগ করি তাহলে আমাদের মোট দ্রবণের হয়ে যাবে কত? 500 মিলিলিটার। তাহলে এখন বলা হয়েছে যে লবণের পরিমাণ কত শতাংশ? তাহলে আমি পানি মিশাইলাম, তারপরে লবণের পরিমাণ কত শতাংশ? তো লবণ আগে ছিল 36, এখন টোটাল মিশ্রণ হচ্ছে 500। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু 36কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাই 7.2%। ওকে,
সো দ্য রাইট অ্যান্সার ইজ 7.2%। তারপরে ছিল 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 450 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 20 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ছিল? তাহলে আমার কাছে চাইছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল। আমি একটু কুইক বলছি, কারণ আপনারা এটা যদি ঠান্ডা মাথায় একটু নিজে সুন্দর করে বুঝে করেন একটু সময় লাগবে, আমি ডিটেলস বলতে গেলে একটু সময় লাগবে, সেজন্য আমি একটু তাড়াতাড়ি বলছি, জাস্ট আনসারটা ধরে দিচ্ছি। তো দেখেন আমরা এখানে বের করতে বলছি যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। হ্যাঁ, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, ঘন্টায় চাইছে, কিলোমিটারে চাইছে। সো আমাদের এখানে আছে 150 মিটার দীর্ঘ মিটারে দেওয়া আছে, আর সময়টা দেওয়া আছে সেকেন্ডে। তো আমরা পুরো জিনিসটাকে একটু ঘন্টায় এবং কিলোমিটারে নিই। আমরা জানি যে আমাদের সূত্র হচ্ছে S=BT। সো আমাদের কাছে চাইছে কি ঘন্টায় কত কিলোমিটার চাইছে। হ্যাঁ, সো আমাদের কাছে কি চাইছে আসলে বেগটা চাইছে, তাই তো। সো আমরা যদি এভাবে বের করি যে প্রথমে দেখেন ট্রেনটি 20 সেকেন্ডে আসলে সে কত কিলোমিটার যায়। 20 সেকেন্ডে যাই হচ্ছে আমরা দেখেন এখানে বের করেছি যে 20/36, এটাকে আমরা ঘন্টায় কনভার্ট করছি। সো 20 সেকেন্ড মানে হচ্ছে আসলে 1/180 ঘন্টা। আর এত ঘন্টা যে সে কত কিলোমিটার যায়, 150 মিটার দীর্ঘ ট্রেনের দীর্ঘ হচ্ছে 150 মিটার, আর প্ল্যাটফর্ম হচ্ছে 450, তাহলে দুইটার যোগফল হচ্ছে আসলে 600 মিটার। আসলে সে 1/180 ঘন্টা যে এত মিটার। সো এত মিটারকে যদি আমরা কিলোমিটারে কনভার্ট করি তাহলে 600/1000 দিয়ে ভাগ করতে হবে এত কিলোমিটার। তার মানে সে 1/180 ঘন্টায় যায় 3/5 কিলোমিটার যায়। তাহলে এখন আমাকে বের করতে হবে যে ঘন্টায় মানে 1 ঘন্টায় কত যায়। তাহলে ঐকিক নিয়ম অনুসারে যদি এত ঘন্টায় যদি 1/180 ঘন্টায় যদি এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যায়। সেই ঐকিক নিয়ম অঙ্ক করার পরে আমার আনসার আসবে হচ্ছে 108 কিলোমিটার পার ঘন্টা। সো এটাই হচ্ছে আমার রাইট আনসার। সো দ্য রাইট আনসার হবে 108 কিলোমিটার পার ঘন্টা। একটি সিলিন্ডার ও একটি বৃত্তাকার মোচার ব্যাসার্ধ এবং আয়তন সমান, সিলিন্ডারের উচ্চতা এবং মোচার উচ্চতার অনুপাত কত? একটি সিলিন্ডারের ব্যাসার্ধ মানে আয়তন বের করার সূত্রটাকে এখানে যেহেতু বলতেছে যে দুইটার আয়তন সমান, তাহলে সিলিন্ডারের আয়তন বের করার সূত্র হচ্ছে πr/h। সেখানে আমি ধরে নিলাম যে আমার মানে রেডিয়াসটা হচ্ছে r আর হাইট হচ্ছে x, কার হাইট সিলিন্ডার, আর যে মোচা আছে বৃত্তাকার যে মোচাটা আছে সেটার আমি হাইট দিলাম হচ্ছে y। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারছি যে সিলিন্ডার হচ্ছে πr/h এবং যে আপনার বৃত্তাকার যেটা সেটা হচ্ছে বৃত্তাকারের ক্ষেত্রে πr/h ধরতেছি, আর সিলিন্ডারের ক্ষেত্রে 1/3 πr/y ধরতেছি। তাহলে দুটো যেহেতু সমান তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। সো আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকতেছে যে πr² কাটাকাটি গেলে x ইকুয়াল টু থাকতেছে y/30। একটু ক্যালকুলেশন করলে x/1 এটা y/30, তাহলে x অনুপাত y ইকুয়াল টু আসলে 1:3। ওকে, অনুপাতের নিয়ম অনুসারে আর কি। সো আমাদের রাইট আনসার হবে 1:3। সো রাইট আনসার ইজ 1:3। সো log 5⁶25 আসলে কত? এটি আসলে একবারে সহজ। আমরা যদি 625কে যদি ভাঙায় 5⁴ লিখতে পারি। সো 5⁴ লগারিদমের নিয়ম অনুসারে যদি log a সামথিং কিছু থাকে তাহলে সেটা প্রথমে চলে আসে, তাহলে 4টা প্রথমে চলে আসছে, আর বাদ বাকি থাকতেছে log 5 মানে log a। তো log a থাকা মানে কি 1, log a মানে হচ্ছে 1, তাহলে 4:1, 4 × 1 মানে হচ্ছে 4। তো রাইট আনসার ইজ 4। একটা রেখাচিত্র অর্থাৎ একটা লাইন xy লেখাচিত্র সমীকরণ হচ্ছে y = ½ x + 3। এই রেখা যদি c - c লেখবিন্দুর মধ্যে দিয়ে গেলে c এর মান কত হবে? অর্থাৎ এই যে রেখাটা সমীকরণটা দেওয়া আছে, এই রেখাটা সমীকরণটা এই বিন্দু দিয়ে যায়, ওই বিন্দু দিয়ে যায় মানে এই বিন্দু দিয়ে আসলে এটা সিদ্ধ। তাহলে সেক্ষেত্রে আমরা x এর জায়গায় c বসাইতে পারি, y এর জায়গায় -c বসাইতে পারি, তাই তো। তাহলে আমরা যদি y = ½ x + 3 তে যদি x এর জায়গায় c এবং -c বসাই তাহলে দেখেন এরকম একটা সমীকরণ আসে। তাহলে এভাবে ক্যালকুলেশন করলে c = -6 আসে। তাহলে রাইট আনসার হবে -6। log x 144 = 4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এটা আসলে লগারিদমের যে বৈশিষ্ট্য সেটা যদি জানেন এটা আসলে করতে পারবেন। log x 144 = 4, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে নরমালি লিখতে পারি x⁴, অর্থাৎ এখানে xটা এটার বেস হয়ে যাবে x⁴ = 144। তো 144কে আমরা 12⁴ লিখতে পারি। আবার দেখেন 12কে যদি আমরা ভাঙাই 2√3/√3² তারপর আবার দেখেন উপরে যে হোল স্কয়ার আছে সেটা, তাহলে এই যে স্কয়ার মিলে কত হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আছে x⁴, এখানে আছে x⁴। তাহলে এখানে দেখেন পাওয়ারে চলে গেলে x = 2√3। তাহলে রাইট আনসার হবে 2√3। দুটি সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটি লসাগু কত? লসাগু 96 হলে গসাগু কত? এটা আমরা একবারে ছোটবেলায় শিখেছি যে দুটি সংখ্যার
গুণফল ইকুয়াল টু এদের লসাগু এবং ঘষাগুর গুণফল। তাহলে এখান থেকে সহজে সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু বের করতে পারি। এটা রাইট আনসার হবে 16। So if the radius of a circle is decreased by 20% then the area is decreased by how many? এটা আমরা হাতে কলমে করতে পারি, এছাড়া আমরা এইভাবে সহজ একটা সূত্রের মাধ্যমে প্রয়োগ করে করতে পারি। x প্লাস এক্স প্লাস এইভাবে যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করে করতে পারি। সো এভাবে বের করলে আমাদের ডিক্রিজেস হবে 36%। সো রাইট আনসার হবে ডিক্রিজেস বাই 36%। ওকে, সো এইটি ছিল আজকের পুরো পরীক্ষার যে প্রশ্নটি এসেছিল সেই পুরো প্রশ্নের সলিউশন। যদি কারো কোথায় কোনো প্রশ্ন যদি বুঝতে সমস্যা সেটা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া কোনো প্রশ্নের যদি অন্য কোনো টপিক্সের বা অন্য কোনো বিষয়ের বা অন্য কোনো প্রশ্নের যদি সমাধান আপনাদের প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা করব পরবর্তী টিউটোরিয়ালে সেটি করার জন্য। তো আজকের মতো এখানে সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।